আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু। আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান জামালপুরে গ্রেফতার। মানব পাচারকারী চক্রের বিচারের দাবিতে শরীয়তপুরে ২৪ পরিবারের অনশন। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। আকিজ বশির গ্লাসের সৌজন্যে শিরোনাম শুনছিলেন। পুরো খবর। মুসলিম উম্মার ঐক্য এবং শান্তি কামনা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা। মোনাজাতে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। সোহাগ বিশ্বাসকে সঙ্গে নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। ছবি তুলেছেন মারুফ আল মুকিত এবং ওবায়দুর রহমান রাজীব। আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা ছুটে যান ইজতেমা ময়দানের দিকে। ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লি নিজামুদ্দিনের মাওলানা মুরসালিন। আখেরি মোনাজাতের আগে আল্লাহর উপর বিশ্বাস এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে জীবন যাপনের জন্য হেদায়েতের কথা বলা হয়। দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ কান্দালবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। মোনাজাতে বিশ্ব উম্মার হেদায়েত, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। প্রায় ৩০ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটের দিকে। দাওয়াতের মাধ্যমে সবাই মিলে একসাথে জান্নাতে যাইতে পারি, আমার উদ্দেশ্য এইটি। কিভাবে মানুষ যারা দিনের পথে নাই বলে ইমান হারায় কবরে চলে যেতে আসে, এরা কিভাবে ইমান পায়? পুরা দুনিয়া কোনায় কোনায় আছে, এরা যাতে হুজুর সাল্লাল্লাহু উম্মত কালেমা পড়ে ইমানদার হয়, তাদের মৃত্যু হয়, এই উদ্দেশ্যে এই ময়দান কায়েম হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। মেহনতের কাজ, এই তাবলীগী জামাতের কাজ। আখেরি মোনাজাত শেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি আবারও দ্বীনের দাওয়াত নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। মোনাজাতের পর আবার যে যার গন্তব্যস্থলে ফিরে যাচ্ছেন, কিন্তু এর রেশ চলবে আরও অন্তত ১টি বছর। কারণ অনেকেই আল্লাহ রাস্তায় বের হয়ে যাচ্ছেন, অন্যরা স্থানীয় পর্যায়ে কাজ করবেন দাওয়াতি। তবে সাধারণ মুসল্লিদের প্রত্যাশা তাবলীগের মধ্যে যে বিভক্তি তৈরি হচ্ছে তার জন্য অচিরেই দূর হয়ে যায়। এবার মোনাজাত শেষে মুসল্লিরা নির্বিঘ্নে যাতে বাড়ি ফিরতে পারেন, এর জন্য রেলওয়ের পক্ষ থেকে ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, সবাই যার যার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাবে আমরা আশা করি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। শবে বরাতে আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জনের মধ্যে গৃহবধূ শিউলি আক্তারের মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার দিবাগত রাতে তিনি মারা যান। শিউলির শরীরের ৯৫% পুড়ে গিয়েছিল। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার গোমাইল এলাকায় সুমনের বাসায় তার মা ও ভাই সোহেলের পরিবার বেড়াতে যান। রাতে পিঠা বানানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে। এতে শিউলি ও শিশুসহ ১১ জন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দগ্ধদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক, বাকি ৮ জনের অবস্থাও গুরুতর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে জামালপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে ইসলামপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়া এলাকার শাহেন শাহ চৌধুরী শাহিনের ছেলে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইব জানান, গোপন খবর পেয়ে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আবু সাইদ হত্যা মামলার আসামি আকাশ ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।
দর্শক, রাজধানীর শিক্ষা চত্বরে চলছে নিয়োগ বঞ্চিত প্রাথমিক শিক্ষকদের আন্দোলন। সেখানে তাদের উপর জল কামান ব্যবহার করেছে পুলিশ। এখন সেখানে কি চিত্র আসলে দেখা যাচ্ছে সে ব্যাপারে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, যেমনটি আমি বলছিলাম, জল কামানের ব্যবহার হয়েছে বিগত কয়েকদিনও আমরা সেটি দেখেছি। আজকের পরিস্থিতি কেমন সেখানে? মাঝখানে যে জায়গাটি আমরা শিক্ষা চত্বর হিসেবে যেটাকে চিনে থাকি, সেই শিক্ষা চত্বরের এই মোড়ে এখন যারা বসে আছেন তারা প্রাথমিকে শিক্ষক, সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া বাতিল হওয়া যে সকল পরীক্ষার্থী ছিলেন তারা, অর্থাৎ আমরা জানি যে 10 দিন ধরে তারা এই আন্দোলন করছেন এবং এই 10 দিন আন্দোলনের তারা বিশেষ করে শাহবাগে সমাবেশ ছিল। আজকে সকাল থেকে শাহবাগে সমাবেশ হয়েছে। সেই সমাবেশের পরে তারা দুপুরে 2টার পরে তারা এই শাহবাগ থেকে সচিবালয়ের এই রাস্তার উদ্দেশ্যে রওনা করেন এবং সচিবালয়ে যাওয়ার আগে সেখানে পুলিশের ব্যারিকেড ছিল। সেই শিক্ষা চত্বরে তারা এখানে বসে পড়েন এবং শিক্ষা চত্বরের এই মোড়টাতে বসে পড়ার পর কিছুক্ষণ আগে এখানে পুলিশের জল কামান নিক্ষেপ করা হয় তাদের উপরে, যেন তারা আর সামনে না আগায়। কিন্তু সেই জল কামানের জলকে উপেক্ষা করেই এই শিক্ষা চত্বরে বসে পড়েছেন সহকারী প্রাথমিক শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়া যারা নিয়োগ পেয়ে বাতিল হয়েছেন সেই সকল আন্দোলনকারীরা। তারা বলছেন আজকে সকাল থেকে আমাদের কাছে যেটি যে সব প্রক্রিয়া সম্পূর্ণ করে যখন তারা পদায়ন হবেন, ইতিমধ্যেই সরকারের সুপারিশ হয়ে গিয়েছিল তাদের নিয়োগের ব্যাপারে, পদায়ন হওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের সেই নিয়োগটি কোর্টের রিট করা হয়। সেই রিটের রায়ের প্রেক্ষিতে বাতিল করা হয় এবং এই একই সার্কুলারে এর আগে 2টি ধাপে পরীক্ষা হয়েছে। 3টি ধাপে জেলাভিত্তিক যেহেতু পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, নিয়োগ প্রক্রিয়াটি জেলাভিত্তিক হওয়ার কারণে 3য় ধাপের 21টি জেলার যে সকল প্রার্থী তারা আটকে গেলেন। এর ছাড়া 2 ধাপে যে সকল প্রার্থীরা অন্যান্য জেলার, তারা একই সার্কুলারে তাদের নিয়োগ হয়েছে, তাদের পদায়ন হয়েছে, তারা চাকরি করছেন। যে সকল আন্দোলনকারী এই আন্দোলনটি করছেন তারা বলছেন যে যেহেতু 2 ধাপে পদায়ন হয়েছে, 3য় ধাপে এসে তারা কেন আটকে যাবেন, তাদের সাথে ইনজাস্টিস হচ্ছে। যেহেতু সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছিল, সরকারের ইতিমধ্যেই সুপারিশ হয়েছিল এবং সেটি এই সরকারের আমলে হয়েছে। 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সুপারিশই তারা পদায়নের অপেক্ষা করছিলেন। তারা যে সকল চাকরি করতেন তারা অনেকে চাকরিও ছেড়ে দিয়েছেন। সে কারণে এটি তাদের জন্য এখন একটি মানসিক যন্ত্রণার বিষয় এবং একই সঙ্গে তারা সেই বিষয়টিকে তাদের উপরে একটি অবিচার মনে করছেন। এই দাবি নিয়ে তারা আন্দোলন করছেন। 10 দিন ধরে তারা সেই আন্দোলনটি করেছেন। শাহবাগের বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদের কথা তারা বলছেন। আজকে সেই দাবিটি নিয়ে তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা করেছিলেন মিছিল সহকারে। তারপরই তারা এই পুলিশের বাধার মুখে পড়েন এবং এই সচিবালয়ে প্রবেশের আগে যে শিক্ষা চত্বরের যে জায়গা, এখানে পুলিশ ব্যারিকেড তৈরি করে এবং তাদেরকে এই পুলিশ ব্যারিকেডে তাদেরকে থামিয়ে দেওয়া হয়, কিন্তু তারা সেখানে বসে পড়েন রাস্তাতে। এরপরে পুলিশ জলকামান নিক্ষেপ করেন। সেইটি উপেক্ষা করে এখনও তারা এখানে বসে আছেন এবং তারা তাদের যে দাবি, সেই দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন এই দাবি তারা যেন সরকার বাস্তবায়ন করেন, সেটার জন্য তারা সর্বশেষ চেষ্টাটি তারা করবেন এবং সেই চেষ্টার অংশ হিসেবেই রাজপথে তাদের অবস্থান রয়েছে। এই ভেজা অবস্থায় অনেকে রয়েছেন। তো আমরা শিক্ষকদের, অর্থাৎ যারা শিক্ষক হিসাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তাদের সেই আন্দোলনের খবর আবারও আমরা জানাবো আমাদের অন্য সংবাদে। কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীতে চলছে মাছ শিকারের উৎসব। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। কুমিল্লার ঐতিহ্যবাহী গোমতী নদীতে মাছ শিকার উৎসব চলছে। আমি এই মুহূর্তে গোমতী নদীর পাড়ে এসেছি। এখানে এসে কিন্তু দেখেছি শত শত মানুষ কিন্তু আসলে যারা কুমিল্লার আশেপাশে যারা বাসিন্দার এবং গোমতী নদীর পাড়ে যারা বাসিন্দার, তারা কিন্তু সকাল থেকে এই মাছ শিকার উৎসবে কিন্তু তারা নেমেছেন এবং বলা যেতে পারে যে একটি মাছ শিকার উৎসব এখানে গোমতী নদীর পাড়ে চলছে। আমরা 2-1 জনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন মাছ পেয়েছেন এবং আপনার এখানে কারা কারা এখানে মাছ শিকার করছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই এখানে মাছ শিকার করছি। খুব ভালো মাছ পাইছি আমরা, এখন আমিও পাইছি। আমি খুব খুশি হয়েছি, আনন্দিত। প্রতি বছরে এখানে মাছ ধরতে আসি, সবাই আনন্দ উৎসব করি। এটাই কি মাছ ধরা যায় যায় সংযম তাইগুলো নিয়ে এসেছি আর কি, লাকসাম থেকে আর কি। আপনার এটা কত বছর ধরে করছেন? আমরা তো অনেক বছর ধরি। আমাদের মুরব্বি থেকে আমরা শুনে আসছি, স্বাধীনতার পর থেকে এখানে মাছ ধরা হয় এভাবে, এবং কি বিশাল বড় বড় মাছ পাওয়া যায়। বিভিন্ন এলাকার
বিভিন্ন এলাকা থেকে লোক আসে, যেমন আমরা কোটবার জাদুঘর থেকে আসছি এবং কি বরিশাল থেকে বরুড়া থেকে এরকম বিশাল লাকসাম। আচ্ছা, কি ধরনের মাছ আছে এই গুমতি নদীতে? বিশাল বড় বড় মাছ আছে, বিশাল বড় বড় মাছ আছে, গজার আছে, কার্পু আছে, বোয়াল আছে, বাকেট আছে, এরপরে শৈল মাছ আছে, গজার আছে। সবকিছু মিলে আসলে যারা এখানে মাছ ধরতে এসেছেন তারা অনেক খুশি এবং তারা এই মাছ ধরা উৎসবে তারা আসতে পেরে তারা অনেক আনন্দ প্রকাশ করেছেন। তো আগামীকালকে তারা এই গুমতি নদীর পাড়ে মাছ শিকার উৎসবে তারা নামবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল গুমতি নদীর পাড় থেকে আমার কাছ থেকে সর্বশেষ। এবারে বাংলা লিংকের সৌজন্যে বইমেলার খবর। অমর একুশে বইমেলার ১৬তম দিন। কেমন চলছে এই মুহূর্তের মেলা জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী সাইমুম জান্নাতের সঙ্গে। সাইমুম জান্নাত, আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন আজকের বইমেলার চিত্র, এখন যেহেতু একেবারে দুপুর গড়িয়ে বিকেল, কেমন পরিস্থিতি এখন দেখছেন? ধন্যবাদ বাবলি। বইমেলার ১৬তম দিন চলছে। ইতোমধ্যেই বইমেলাতে প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছি। বই বিক্রি এবং বই কেনা নিয়েও ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। দর্শক, মূলত বইমেলা বইপ্রেমীদের জন্য একটা প্রাণের জায়গা। তো এবারের বই বা আজকের বই বেচাকেনা কেমন হচ্ছে সেটা জানতে আমরা কথা বলবো একজন বই বিক্রেতার সঙ্গে। মিনহাজ, আপনি জানাবেন যে কেমন আপনাদের এবারে বইমেলার অবস্থা, কেমন আপনাদের কাছে কেমন? আলটিমেটলি এবারে বইমেলা সম্পর্কে যদি এবারে বইমেলা সম্পর্কে বলতে যাই, আমাদের গতবারের যে বইমেলা ওর সাথে যদি আমরা সিকোয়েন্স হিসাব করি, এবার দর্শনার্থী বেশি হলেও আমাদের বেশিরভাগ আসে। আর এর ভিতরে হয়তো বা 20% আসে যারা মোটামুটি বই দেখে, উপলব্ধির জায়গা থেকে বই কিনে নিয়ে যায়, এরকম আর কি। আর হ্যাঁ, এমনিতে আলহামদুলিল্লাহ মোটামুটি বইমেলা ভালো চলছে, স্টলগুলো ভালো চলছে, প্যাভিলিয়নগুলো ভালো চলছে। দর্শক, আমরা আসলে সবার সঙ্গে কথা বলে মোটামুটি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, যত সংখ্যক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি, বই বিক্রেতারা বলছে যে আসলে অনেকেই মানে বই ক্রেতার সংখ্যা আসলে ততটা বেশি নয়, তবে তারা এখনও আশাবাদী, যেহেতু আজ মেলার ১৬তম দিন এবং বাকি দিনগুলোতে তারা ভালো বেচাকেনা করতে পারবেন এবং তেমনটাই তারা প্রত্যাশা করছেন। দর্শক, এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবর। দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 GB মাত্র 319 টাকায়। দর্শক, অমর একুশে বইমেলার প্রান্ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। মানব পাচারকারী রাশেদ খানের বিচার ও চূন্য সহ সব আসামিকে গ্রেফতারের দাবিতে শরীয়তপুরে আমরণ অনশন করছে ভুক্তভোগী 24টি পরিবার। শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত চত্বরে শনিবার বিকেল থেকে তারা অনশন শুরু করেন। শরীয়তপুর কোর্ট পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, মানব পাচারকারী রাশেদ খান ও কামরুজ্জামান চুন্নু খান সহ একটি দালাল চক্র জেলার আঙ্গারিয়া ও মাদারীপুরের বিভিন্ন এলাকার 24 জন যুবককে ইতালি নেয়ার কথা বলে মাথাপিছু 12 থেকে 20 লাখ টাকা নেয়। চুক্তি অনুযায়ী ইতালি না নিয়ে লিবিয়ায় নিয়ে নির্যাতন করে মুক্তিপণ আদায় করে। গত বছরের 22 মার্চ থেকে ওই 24 যুবক নিখোঁজ রয়েছেন। তাদের খবর না দিয়ে উল্টো চক্রটি ভুক্তভোগী পরিবারগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। এদের মধ্যে নিখোঁজ সাইফুল ইসলামের বাবা ফারুক পেদা মামলা করলে শুক্রবার ঢাকা থেকে রাশেদ খানকে গ্রেফতার করে পুলিশ। মানব পাচারকারীদের বিচার ও সন্তানদের খোঁজ না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে বলে জানান পরিবারের সদস্যরা। লিবিয়া নিয়ে কিছুদিন কথা বলাইছে, তারপরে আমার ছেলেরা নিয়ে যে 24 জন কই রাখছে 22 মার্চ থেকে আজকে 11 মাস ধরে আমাকে ছেলেকে কোনো খোঁজ নাই। 1 বছর ধরে আমার পোলা নিখোঁজ। আমার ছেলেরে কি করছে একমাত্র রাশেদ টুন্নু আর 7 জন আমি আসামি দিয়েছি, 7 জনে জানে। আসামি একজন ধরছে আর 6 জন বাকি আছে। আমার ছেলেরা বাইসে আছে না মরে আছে কোনো জানি না। রাশেদ খানে আমরা বিচার চাই আর ফাঁসি চাই।
ঋতুরাজ বসন্তের বার্তা নিয়ে এসেছে পলাশ ফুল। গোপালগঞ্জে ফুটেছে পলাশ, শহর এখন তারই রঙে রঙিন। তারই রূপে সুবাসে মেতেছেন প্রকৃতিপ্রেমীরা। তবে বসন্তের রূপকন্যা পলাশ ফুল এখন বিলুপ্ত প্রায়। তাকে রক্ষা এবং বেশি বেশি গাছ লাগানোর তাগিদ সচেতন মহলের। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বসন্তের শুরুতেই মন রাঙাতে ঘুম ভেঙে হেসে ওঠে পলাশ। তার অপরূপ রূপ দেখে চোখ জুড়িয়ে যায়, মন পূর্ণ হয়, যেন নব আনন্দে মেতে ওঠে তরুণ তরুণীরা। গোপালগঞ্জে ফুটেছে বসন্তের রূপকন্যা পলাশ। বছর কয়েক আগেও গোপালগঞ্জ জেলার প্রত্যন্ত গ্রামে রাস্তার পাশে পলাশ গাছ দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ে না। তাই প্রকৃতির এই অপার সৌন্দর্যকে ধরে রাখতে পলাশ গাছ না কাটার পাশাপাশি এ ফুলের গাছ লাগানোর দাবি প্রকৃতিপ্রেমীদের। পলাশ ফুল দেখলে আসলে মন রঙিন হয়ে যায়, মানে এই জন্যই তো বসন্তকে বলা হয় ঋতুরাজ বসন্ত। সৌন্দর্য বর্ধন যেসব গাছগুলা সেগুলো আমরা আরো ব্যাপক পরিসরে যাতে ছড়িয়ে দিই। নগরায়নের কারণে গাছ কেটে ফেলায় আর বীজ বপন না করায় বিলুপ্তির পথে পলাশ গাছ। ফলে আবাসস্থল হারিয়ে পাখিরাও পড়েছে অস্তিত্ব সংকটে। নগরায়নটা এমন ভাবে ঘটছে যে আমাদের প্রকৃতি আছে কি নেই এই বিষয়টা নিয়ে অনেকে লক্ষ্য রাখেন না। যে কোনো ভাবে প্রকৃতিকে সাজাতে হলে কয়েক ধরনের গাছ দরকার, ফলজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক এবং উপকারী। সেই দিক থেকে সামনে সবার কাছে আহ্বান করব যে সামনের পৃথিবী হোক নির্মল প্রকৃতির পৃথিবী। বৈশ্বিক দূষণ আর জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ধীরে ধীরে বাংলার ষড়ঋতু হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র্য ও বৈশিষ্ট্য। ব্যাপক বৃক্ষরোপণই প্রকৃতি ফিরে পাবে তার নিজস্ব রূপ, এমনটি প্রত্যাশা প্রকৃতিপ্রেমীদের। তোনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু। আবু সাইদ হত্যা মামলার আসামি ইমরান জামালপুরে গ্রেফতার। মানব পাচারকারী চক্রের বিচারের দাবিতে শরীয়তপুরে ২৪ পরিবারের অনশন। প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে পলাশ, বৃক্ষ বাঁচানোর আহ্বান। অবসান ঘটল প্রতীক্ষার, দীর্ঘ ১৬ বছর পর স্বামী স্ত্রীর মিলন। এই ছিল দেশের খবরে। এটিএন নিউজের সব খবর জানতে ভিজিট করুন www.atnnewstv.com। এছাড়া চোখ রাখুন ইউটিউব ও ফেসবুক পেজে। সঙ্গে থাকুন।